Assalamu alaikum everyone. This is Isha Janmi with you guys. Thank you so much for joining me and welcome to the class. তো আজকে আমরা পড়ব ওজাইম্যান্ডিয়াস বাই পার্সি বেশি শেলি এর লেখা একটি কবিতা। এই কবিতাটি পড়ার কারণ হচ্ছে এখান থেকে আমরা এই কবিতার রাইম স্কিম এবং কিছু ফিগারস অফ স্পিচ দেখব, সেজন্য এটা পড়া। আর এছাড়াও এই কবিতাটা আমাদের একটা বিশেষ শিক্ষা দেয় এবং এই কবিতাটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। রিডিং স্কিলে এই কবিতাটা আসার সম্ভাবনা রয়েছে কারণ এটি একটি বিখ্যাত কবিতা। চলো শুরুতে আমরা কবিতাটি পড়ি। ওজাইম্যান্ডিয়াস বাই পার্সি শেলি। I met a traveler from an antique land. আচ্ছা, এটার শুরুতে আমি বলি এই কবিতাটা লেখা হয়েছে মূলত এই যে চিত্রটা, এই চিত্রের মধ্য দিয়ে। এই যে চিত্রে একটা ছবি দেখা যাচ্ছে যে একজন, এই এই ভাস্কর্যটা ছিল একজন রাজার, কিন্তু সময়ের পরিবর্তনে বা বিবর্তনে আহ এই রাজার যে ভাস্কর্য সেটা ভেঙে গিয়েছে। তার মাথাটাই নিচে পড়া রয়েছে এবং তার সমস্ত শরীর তো নাই এখানে, আর এই পা দুইটা জাস্ট দাঁড়াই আছে। আর আর সম্পূর্ণ অংশটা ভাঙা, আর এই মাথাটা আর বাকি অংশ ভাঙা, আহ, পাশে পড়া পড়া অবস্থায় রয়েছে। তো এই বিষয়টা নিয়েই মূলত এই কবিতাটা। এখন ভাবতে পারো যে এই বিষয়টা নিয়ে কি একটা কবিতা লিখছে, কিন্তু এটা আসলে খুবই তাৎপর্যপূর্ণ একটা কবিতা লিখেছেন লেখক। তো চলো আমরা দেখি আগে যে কি লিখেছেন। আই মেট এ, আচ্ছা বাই দ্য ওয়ে, এটা কিন্তু একটা সনেট, চতুর্দশ পদী কবিতা। এখানে অক্টেভ এবং সেস্টেট রয়েছে। আই মেট এ ট্রাভেলার ফ্রম অ্যান এন্টিক ল্যান্ড। আমি একজন ট্রাভেলারের সাথে আহ দেখা হয়েছিল আমার। একটা এন্টিক ল্যান্ডের ট্রাভেলার তিনি, মানে আমি একটি প্রাচীন দেশ থেকে আসা এক ভ্রমণকারী দেখা পেলাম। হু সেইড, যে বলেছিলেন, ইট ওয়াজ ভাস্ট অ্যান্ড ট্রাঙ্কলেস লেগস অফ স্টোন। পাথরের দুটি বিশাল পা ছিল যার কোনো ধর বা শরীরের বাকি অংশ নেই। এই পা দুইটার কথা বলা হয়েছে। স্ট্যান্ড ইন দ্য ডেজার্ট, এই যে দাঁড়িয়ে আছে না, এটা হচ্ছে একটা ডেজার্ট মানে মরুভূমি। মরুভূমিতে দাঁড়িয়ে আছে। নিয়ার দেম, এদের পাশে। অন দ্য স্যান্ড, এই এই পা দুইটার পাশে কি আছে, বালির উপরে। হাফ সাঙ্ক এ শাটার্ড ভিসেস লাইস, অর্ধেক ডুবে থাকা একটি ভাঙা মুখ পড়ে আছে। এই মুখটার কথা বলতেছে, অর্ধেক ডুবে থাকা ভাঙা একটি মুখ রয়েছে। হুজ ফ্রাউন অ্যান্ড রিঙ্কেলড লিপ, এই যে ফ্রাউন বলতে এই যে ভ্রু ভ্রু আছে না, ভ্রু, এই ভ্রু ভাঁজ হয়ে আছে সেটা বোঝায় ফ্রাউন। অ্যান্ড রিঙ্কেলড লিপ, একটি, মানে রিঙ্কেলড লিপ বলতে এই যে ঠোঁটের কথা বলা হচ্ছে, যে ভাঁজ হওয়া যে ঠোঁট, বা কি বলে ওই যে রিঙ্কেল তো বোঝো, যে চামড়া কুঁচকে যায় না, সেই কুঁচকানোর কথা বলা বলা হয়েছে। অ্যান্ড স্নির অফ কোল্ড কমার্ড, এখানে বলছে অর্ধেক ডুবে থাকা একটি ভাঙা মুখ পড়ে আছে, যার কপালের চিন্তার ভাঁজ, এই যে ফ্রাউন বললাম না, হুজ ফ্রাউন, এই যে কপালের ভাঁজ, আহ কপালে চিন্তার ভাঁজ পড়া বা ভ্রুকুটি। অ্যান্ড রিঙ্কেলড লিপ অ্যান্ড স্নিয়ার অফ কোল্ড, এবং কুঁচকানো ঠোঁট ও অবজ্ঞাপূর্ণ এক শীতল আদেশের হাসি রয়েছে তার ফেইসে। এটার বর্ণনা দিয়ে দিচ্ছে আর কি। টেল দ্যাট ইটস স্কাল্পচার ওয়েল দোজ প্যাশনস রিড, বলে দেয় যে, এটা বলে দেয় কি, সেই ভাস্কর খুব ভালোভাবেই সেই রাজার মনের ভাবগুলো বুঝতে পেরেছিলেন। মানে এইটা যে বানিয়েছিলেন সে, এই রাজার যে আহ মানে এক্সপ্রেশন, তার যে চেহারার যে এক্সপ্রেশন, সেটা খুব ভালোভাবেই বুঝতে পেরেছিল। হুইচ ইয়েট সার্ভাইভ স্টাম্পড অন দিস লাইফলেস থিংস, যা এখনো টিকে রয়েছে। হুইচ ইয়েট সার্ভাইভ, এখনো টিকে রয়েছে। স্ট্যাম্পড অন দিস লাইফলেস থিংস, এই যে ভাস্কর্যটা, এটা কি লাইফলেস মানে জীবনহীন। তো এখানে এখনো সেই যে আবেগ অনুভূতি তার যে রাজার ছিল, যেটা ভাস্কর খোদাই করেছে, সেটা এখন স্পষ্টই বোঝা যাচ্ছে। দ্য হ্যান্ড দ্যাট মকড দেম,
সেই ভাস্করের হাতে, এই হ্যান্ড বলতে ওই ভাস্করের কথা বুঝিয়েছে। দ্য হ্যান্ড দ্যাট মকড দেম, সেই ভাস্করের হাতে, আহ যিনি এটি তৈরি করেছিলেন। অ্যান্ড দ্য হার্ট দ্যাট ফেড, এবং সেই রাজার হৃদয়ে যিনি এই অহংকার লালন করতেন। অ্যান্ড অন দ্য পেডেস্টাল দিস ওয়ার্ডস অ্যাপিয়ার, এবং সেই মূর্তির বেদিতে এই কথাগুলো লেখা আছে। আচ্ছা দেখো, এইখানে বলতেছে যে এই যে রাজার যে ভাস্কর্য আছে না, এখানে একটা পেডেস্টালও রয়েছে, যেটার ছবিটা আমি এখানে দিতে পারিনি, কিন্তু এটা পেডেস্টাল ছিল। পেডেস্টাল বলতে বোঝায় নাম লেখা একটা ফলক। সেই নাম লেখা ফলকটা ছিল, যেখানে লেখা ছিল, এই যে দেখো, পেডেস্টাল দিস ওয়ার্ডস অ্যাপিয়ার্স, এই যে শেষের যে কয়টা লাইন, এই কয়টা লাইন সেখানে লেখা হয়েছিল। দেখো কি লেখা ছিল: মাই নেম ইজ ওজাইমেন্ডিয়াস, আমার নাম হচ্ছে ওজাইমেন্ডিয়াস, কিং অফ কিংস, রাজাদের রাজা। লুক অন মাই ওয়ার্কস, আমার কাজের দিকে তাকাও। ইয়ে মাইটি অ্যান্ড ডিসপায়ার, খুবই শক্তিশালী এবং আচ্ছা, ইয়ে মাইটি অ্যান্ড ডিসপায়ার, এখানে বলতেছে যে দেখো, খুবই শক্তিশালী, এবং এগুলো দেখে তুমি আসলে হতাশ হও, অর্থাৎ আমার মতো বিশাল কিছু আর করতে পারবে না, এটা বুঝাতে চাইছেন উনি। নাথিং বিসাইড রিমেইনস। এরপরে কবি এখানে আবার এই যে দুইটা লাইন লেখা ছিল, তো কবি আবার বলতেছেন নাথিং বিসাইড রিমেইনস রাউন্ড দ্য ডিকে, কিন্তু তার পাশে আর কিছু অবশিষ্ট নেই সেই ধ্বংসাবশেষের চারপাশে। মানে তার যে রাজত্ব সেটা তো এখন আর নেই, সেটা এখন ধ্বংস হয়ে গেছে, এই কথাই আর কি কবি বলতেছেন। অফ দ্যাট ক্লোসাল রেক, বাউন্ডলেস অ্যান্ড বেয়ার, সেই বিশাল ধ্বংসস্তূপের দিগন্ত বিস্তৃত এবং রিক্ত অবস্থায় রয়েছে। অর্থাৎ এই ভাস্কর্যটা হয়তো তার রাজত্বের সামনেই বানানো হয়েছিল, কিন্তু তার সেই আহ ভাস্কর্যটাও এখন ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে এবং ধ্বংসাবশেষ রয়েছে, আর তার রাজত্ব এখন আর নেই। আর তার রাজত্ব ধ্বংস হয়ে গেছে, এখন সেখানে কি মরুভূমি রয়েছে, সেই সব সম্পদ বা সেই শক্তি সবকিছুই হারিয়ে গিয়েছে। দ্য লোন অ্যান্ড লেভেল স্যান্ডস স্ট্রেচ ফার অ্যাওয়ে, একাকী এবং সমতল বালি বহুদূর পর্যন্ত বিস্তৃত হয়ে আছে। এক কথায় বলছে যে তার যে রাজত্ব সেটা এখন আর নেই, সেখানে এখন কি রয়েছে? মরুভূমি। এখানে কবি বোঝাতে চেয়েছেন কি দেখো, আহ কবি একজন ভ্রমণকারীর দেখা পেয়েছেন যিনি একটি প্রাচীন দেশে গিয়েছিলেন। সেইখানে সেই ভ্রমণকারী তাকে মরুভূমিতে পড়ে থাকা এক বিশাল পাথরের মূর্তির ধ্বংসাবশেষের কথা বলেন। এরপরে সেখানে বলছে যে অহংকারী এই রাজার যে আহ বেদি ছিল বা ফলক ছিল, সেখানে লেখা ছিল যে শেখ ওজাইমেন্ডিয়াস, মিশরীয় রাজা রামিসেসের গ্রিক নাম এটা হচ্ছে ওজাইমেন্ডিয়াস, তিনি হচ্ছেন রাজাদের রাজা, এবং সবাই যেন তার ক্ষমতা দেখে ভয় পায়। আর এখানে আরেকটা জিনিস, এই শেষের লাইনগুলোতে আমরা বুঝতে পারি যে আসলে সময় আসলে জয়ী হয়েছে তিনি নন, কিন্তু বাস্তবে সেই মূর্তির কিছুই অবশিষ্ট ছিল না। তার বিশাল সাম্রাজ্য, ক্ষমতা বা গৌরব সবই কালের গর্ভে হারিয়ে গেছে, এখন সেখানে শুধু পড়ে আছে মূর্তির ভাঙা মুখ, তার বিশাল মরুভূমি, যেখানে ধুধু বালি ছাড়া আর কিছুই নেই। তো এখানে যদি বলি, কবি এখানে আহ দাঁড়া একটা সেকেন্ড, কবি এখানে যে প্রথম দেখি রাইম স্কিম সম্পর্কে। এই যে দেখো, ল্যান্ড, স্যান্ড, এটা এ, এটা এ, স্টোন, ফ্রাউন, এই দুইটা হচ্ছে বি, তাহলে এ, বি, এ, বি। এবার আবার কমান্ড, এটাও এ, এই যে ল্যান্ড স্যান্ড কমান্ড, এটাও এ। এরপরে রিড, তাহলে এটা কি? সি। এরপরে থিংস, এটা হচ্ছে নতুন একটা ছন্দ, তাহলে ডি। তারপরে এই ফেড, এটা হচ্ছে রেড, ফেড, ই, জাস্ট এ সেকেন্ড, কমান্ড, আচ্ছা, রিড, ফিড, রেড, রেড, ফেড, এই দুটো আবার মিল আছে, এই জন্য এটা সি। তারপরে অ্যাপিয়ার, ডিসপায়ার, ই। কিংস আর থিংস এর সাথে মিল আছে ডি, আর ডিকে, অ্যাওয়ে, এই দুইটা হচ্ছে এফ, আর বেয়ার হচ্ছে ই। তাহলে এইখানে রাইম স্কিমটা যদি দেখি, এটা হচ্ছে এ, দাঁড়াও দেখাইতেছে, আমি লিখে দেই তাহলে ভালো হবে। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, যেহেতু নতুন রাইম স্কিম, এটা হচ্ছে আবার এ,
এটা হচ্ছে ফ্রাউন না? তাহলে এ বি এ, এই ফ্রাউন স্টোন, এ বি এ বি, ফ্রাউন স্টোন, ফ্রাউন। ওই যে না সাউন্ড হয়েছে এই জন্য এটা বি। এরপর দেখো স্যান্ড কমান্ড, এই দুটোর মিল আছে তাই এটা এ। এরপর রেড আর ফেড, এই দুটো হচ্ছে কি নতুন আসছে তাই এটা সি, এটাও সি। আর থিংস, এটা হচ্ছে আবার ডি, ডি। আর এটাও, এটাও ডি, এই যে কিংস, থিংস। আর অ্যাপিয়ার ডিসপায়ার, এটা হচ্ছে ই। আচ্ছা, ই, এই ডিসপায়ার ই, এটা হচ্ছে এফ, এফ, ই, এফ, এটাও ই, আর শেষেরটাও এফ। ঠিক আছে, এখন দেখো এই যে গুলো আমি দিলাম, এগুলো হচ্ছে যে ছন্দ, রাইম স্কিম। এরপর দেখো এখানে যদি আমরা আহ এই রাইম স্কিমটা আসলে কবি এই রাইম স্কিমটা এই কারণে ব্যবহার করেছেন। আম, আচ্ছা দেখো, তিনি মূলত পেট্রার্কান সনেটের যে রাইম স্কিমটা ছিল সেটা ব্যবহার করতে চেয়েছিলেন, কিন্তু সেই রাইম স্কিমটা তিনি এখানে ব্যবহার করতে পারেননি, করেননি আর কি। কেন করেননি? কারণ এখানে মাঝ বরাবর এসে, তারা দেখাচ্ছি কিভাবে দেখাবো এটা। এই যে দেখো ওজাই মেন্ডেসের পেট্রার্কান সনেটের এইটা হচ্ছে মূলত ছন্দ এ বি বি এ, এ বি বি এ সি ডি ই সি ডি, এটা হচ্ছে পেট্রার্কানের। কিন্তু ওজাইমেন্ডিয়াসের সনেটটা তিনি ব্রেক করেছেন কেন? কারণ এই যে কাহিনীটা, এই কাহিনীটা হচ্ছে কি একজন রাজার যে মূর্তি সেটা হচ্ছে কি ভেঙে গিয়েছে মাঝ বরাবর। আর এইখানে এই কবিতারও মাঝ বরাবর আইসা কবির যে ছন্দ সেটাও ব্রেক হয়েছে, মানে এটা তিনি খুবই সুন্দরভাবে বোঝানোর জন্য এই কাজটা করেছেন পার্সিবিসি শেলি। দেখো ওজাইমেন্ডিয়াস ইজ এ সনেট, বাট it is unique because it breaks away from the traditional Italian and English rhyme scheme. এগুলোকে তিনি মানে এই যে সনেটের যে ছন্দ সেটা তিনি ব্রেক করেছেন। আর এটা খুব ইন্টেনশনালি তিনি করেছেন, কারণ তিনি বোঝাতে চেয়েছেন যে ভাঙা এবং যে ধ্বংস এটা হচ্ছে এই কাহিনীর, মানে কবিতার যে মূল কাহিনী তার সাথে মিল রয়েছে, এই মিলটা রাখার জন্য তিনি এই কাজটা করেছেন বোঝানোর জন্য। এবং এখানে রাইম স্কিম কি ব্যবহার করেছেন, এ বি এ বি এ, তারপর সি ডি সিই ডি ই এফ ই ই এফ, এরকম করে তিনি ব্যবহার করেছেন। তার মানে কি এই যে বাস বরাবর আসা তার যে রাইম স্কিম এটা কি এলোমেলো হয়ে গেছে। দেখো ব্রোকেন সনেট, এখানে লেখা আছে, এটা হচ্ছে এটা ব্রোকেন সনেট। এছাড়াও এখন দেখো এখানে রয়েছে, আফ, এগুলো যাচ্ছে না কেন, একদম দাঁড়াও। ওকে, এরপর দেখো প্রোগ্রেস অফ ডিকে, এগুলো পড়ে দিবা। আর এছাড়া এখানে যে রয়েছে দেখো আইরনি, লুক অন মাই ওয়ার্কস ইয়ে মাইটি অ্যান্ড ডেসপায়ার্ড, এটার মাধ্যমে একটা আইরনি বুঝিয়েছেন। কারণ হচ্ছে এই আইরনিটার কাহিনী আমি তোমাকে বলি। এই আইরনিটা হচ্ছে আহ, মানে পুরো কবিতার প্রাণ হলো এই আইরনি মূলত। রাজা ওজাইমেন্ডিয়াস তার মূর্তির পাদদেশে লিখে রেখেছিলেন, লুক অন মাই ওয়ার্কস ইয়ে মাইটি অ্যান্ড ডেসপায়ার, মানে খুবই শক্তিশালী তিনি এবং তোমরা হতাশ হও এটা দেখে। এটা কেন আইরনি? কারণ রাজা চেয়েছিলেন মানুষ তার বিশাল ক্ষমতা দেখে ভয়ে বা বিস্ময়ে হতাশ হোক, কিন্তু বাস্তবে মানুষ এখন হতাশ হয় এটা ভেবে যে এত ক্ষমতা থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত পর্যন্ত ধুলোয় মিশে যেতে হয়। অর্থাৎ রাজার অহংকারই তার পতনের প্রতীক হয়ে দাঁড়িয়েছে, এজন্য এটা একটা আইরনি। এরপর দেখো সিনেক্ডোকি, দ্য হ্যান্ড দ্যাট মকড দেম অ্যান্ড দ্য হার্ট দ্যাট ফেড। সিনেক্ডোকি হচ্ছে ওই সকল তথ্য, কি বলে, দাঁড়াও, এটা হচ্ছে মানে একটা অংশের কথা বলবে কিন্তু সেই অংশ দিয়ে বিশাল কিছুর কথা বুঝাবে। এই হ্যান্ড দিয়ে বুঝাইছে আসলে ভাস্করকে, যে আর কি এই মূর্তিটা বানাইছিল।
তার কথা বলছে। আর এখানে হার্ট, দ্য হার্ট দ্যাট ফেড, এই হার্ট হচ্ছে যে রাজাকে বোঝানো হয়েছে। তো এই জন্য এই দুটো হচ্ছে কিসিলিং টকি। এখানে মেটাফোরও ছিল, দ্য স্ট্যাচু অ্যাজ এ ক্লোসাল রেক। এখানে এটা আসলে মেটাফোর না, এটা হচ্ছে অ্যাজ আছে না, অ্যাজ এ ক্লোসাল, দ্য স্ট্যাচু অ্যাজ এ, আচ্ছা আমি সেন্টেন্সটা আবার দেখে আসি। অ্যাজ কি ছিল, ক্লোসাল, আচ্ছা অফ দ্যাট ক্লোসাল রেক, এই যে ক্লোসাল রেক এটা দিয়ে তুলনা করেছে আসলে। তাহলে এটা কি অস্পষ্ট তুলনা, তো এই জন্য এটা মেটাফর। ঠিক আছে, অস্পষ্ট তুলনা। এখানে রাজাকে বা তার সাম্রাজ্যকে সরাসরি একটি ভাঙা স্তূপের সাথে তুলনা করা হয়েছে, যা তার ক্ষমতার শূন্যতা প্রকাশ করেছে। এবার দেখো হাইপার বল, কিং অফ কিংস, এটা হয়ে গেছে কি এটা হাইপার বল, যে রাজাদের রাজা, কিং অফ কিংস, এটা অতি রঞ্জন বা অতিশায়ন করেছে, তো এই জন্য এটা হাইপারবোল। এবার দেখো অ্যাপোস্ট্রফি, লুক অন মাই ওয়ার্কস ইয়ে মাইটি অ্যান্ড ডেসপায়ার, আমার কাজের দিকে তাকাও আহ, এবং কত শক্তিশালী এবং হতাশ হও, এই কথা বলছে। তো এটা হচ্ছে এটা অ্যাপোস্ট্রফি। অ্যাপোস্ট্রফি কি আমরা জানি যে সম্বোধন করবে, ঠিক না? এরপর দেখো পার্সনিফিকেশন, স্নিয়ার অফ কোল্ড কমান্ড, এটা হচ্ছে পার্সনিফিকেশন। স্নেয়ার অফ কোল্ড কমান্ড, ঠান্ডা শাসনের বাঁকা হাসি। পাথর তো হাসতে পারে না বা আদেশ দিতে পারে না, কিন্তু ভাস্কর এমন ভাবে পাথর খোদাই করেছেন যে রাজার সেই অহংকারী চেহারা এখনো স্পষ্ট। এটি দিয়ে বোঝানো হয়েছে যে রাজা নিজে মরে গেলেও তার নিষ্ঠুর চরিত্রটি পাথরের মাঝে অমর হয়ে আছে। তো এটা হচ্ছে পার্সনিফিকেশন, কারণ ওই যে বস্তুটা মানে ভাস্কর্যটা, ওটার তো কোনো প্রাণ নেই, তারপর ওখানে প্রাণের অস্তিত্ব পাওয়া যায়, বা মানুষের মতোই সে আচরণ করেছে। তার যে ফেসিয়াল এক্সপ্রেশন সেটা মানুষের মতোই হয়েছে, তাই এটি হচ্ছে এটা পার্সনিফিকেশন। এরপরে এরপর চলো আমরা দেখি পরে পরের কবিতাটা আমরা দেখি চলো।